প্রিয় স্টুডেন্ট, আমার চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে কোনো জায়গায় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবে। আজকে দর্শনের দ্বিতীয় অধ্যায় নিরপেক্ষ বচনের ওপরে নিরপেক্ষ বচনের যে বুলিয় ভাষ্য, সেই বুলিয় ভাষ্যের ওপরে আমি পার্ট 3 তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদের ছোট্ট করে একটা কথা বলবো, যারা নিরপেক্ষ বচনের বুলিয় ভাষ্য ক্লাসটা আজকে প্রথম দেখছো, আমি বলবো এই ক্লাসের অধ্যায়ের ওপরে আমি পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। ওই দুটো ক্লাস দেখার পরে তোমরা পার্ট 3-তে চলে এসো। আজকে আমার ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে এই যে হেডলাইনটা আমি দিয়েছি সেটার ওপরে, মানে পুরোপুরি লজিকের ওপরে আমি আজকে তোমাদের আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে নিরপেক্ষ বচনের বুলিয় ভাষ্য থেকে দু নাম্বার করে, মানে 2 নাম্বার করে লজিক থাকবে। যেমন তার হেডলাইনটা হতে পারে নিরপেক্ষ বাক্যগুলির বুলিয় ভাষ্য বা সংকেত দাও। এই যে দেখছো, নিরপেক্ষ বাক্যগুলির বুলিয় ভাষ্য বা সংকেত দাও, মানে পরীক্ষাতে থাকতে পারে নিরপেক্ষ বাক্যগুলির বুলিয় ভাষ্য বা সংকেত দাও, অথবা বাক্যগুলিকে বচন করে বুলিয় রূপ দাও। এটা মাথায় রাখবে। 3টে জিনিস, প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। প্রশ্ন 3টে, উত্তর কিন্তু একটাই হবে, মাথায় রেখে দেবে। আমি বারবার বলছি তোমাদের, বাক্যগুলিকে বুলিয় ভাষ্যে প্রকাশ করো, বা বাক্যগুলির বুলিয় সংকেত দাও, বা বাক্যগুলিকে বচনে পরিণত করে বুলিয় রূপ দাও। তাহলে এই রকমের যদি 3খানা হেডিং পাও, তাহলে আমরা কিভাবে উত্তরে যাব? দেখো, এই হেডিংগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে, নিয়ে তারপরে তোমাদের প্রশ্ন থাকবে 1 নাম্বার, যেমন এরকম থাকবে, সব বৈজ্ঞানিক বুদ্ধিমান। এই যে তোমাদের প্রশ্নটা আমি দিয়েছি, সব বৈজ্ঞানিক বুদ্ধিমান, এই যে বাক্যটা, এই বাক্যটাকে তোমাদেরকে বুলিয় ভাষ্য করতে হবে, বুলিয় সংকেতে করতে হবে, বা বুলিয় রূপে করতে হবে। ব্যাপারটা কিন্তু সব জায়গাতেই এক। তাহলে যখন কোনো বাক্যের বা কোনো বচনের আমরা বুলিয় ভাষ্য করব, বা বাক্যটা যদি বচনে না দেওয়া থাকে, তখন আমার প্রথম কাজ হবে বাক্যটাকে বচন করে নেওয়ার। তোমরা সেকেন্ড সেমিস্টারে নিশ্চয়ই বচন করেছো। যদি না শিখেছো তাহলে আমি বলবো আমাদের ভিডিওতে গিয়ে সেকেন্ড সেমিস্টারে বচনটা একবার দেখে চলে এসো। সব বৈজ্ঞানিক বুদ্ধিমান, এইটার বুলিয় ভাষ্য করতে গেলে আগে বচন করতে হবে বাক্যটাকে। তাহলে এটার বচন কি হবে? সকল বৈজ্ঞানিক হয় বুদ্ধিমান, এটা এ বচন হবে। এবার যখন আমাদের বাক্যটা বচনে হয়ে যাবে, তখন আমরা এখানে লিখব এ বচনটির বুলিয় ভাষ্য হলো, তোমাদের বুলিয় ভাষ্য সূত্রটা আমি পার্ট 2-তে বলে দিয়েছিলাম, তবু আমি তোমরা যাতে মনে রাখতে পারো তার জন্য আমি এখানেও একবার লিখে দিয়েছি। নিরপেক্ষ বচনের বুলিয় ভাষ্য, এ বচন SP = 0, ই বচন SP না, এ বচন SP বার = 0, ই বচন SP = 0, আই বচন SP not = 0, এবং ও বচন SP বার not = 0। তাহলে আমাদের বচন কোনটা হয়েছে? এ বচন। তাহলে এই বুলিয় ভাষ্যটা হবে SP বার = 0। এতটুকু করলেই তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। তাহলে যদি বুলিয় ভাষ্য থাকে তাহলে এ বচনটির বুলিয় ভাষ্য হলো লিখবে, আর যদি সংকেত থাকে এ বচনটির বুলিয় সংকেত হলে তারপর এটা লিখবে, আর যদি বলে বুলিয় রূপ দাও তাহলে বলবে এ বচনের বুলিয় রূপ হলো SP বার = 0।
তোমাদের বুলীয় ভাষ্যে রূপান্তরিত করার কোনো ব্যাপারই নয়, শুধু মেন ব্যাপারটা হলো এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে বচন করা। যেমনই আমরা বচনটা পেয়ে যাব, আমাদের বুলীয় ভাষ্য মনেই আছে, সেই বুলীয় ভাষ্যটা এখানে আমরা লিখে দেব। আরো কয়েকটা বাক্যকে আমি বচনে রূপান্তর করে বুলীয় ভাষ্য করে তোমাদের দেখাই। যেমন কোশ্চেন নাম্বার 2 এরকম তোমাদের থাকতে পারে, দেবতারা দানব নয়। তুমি জানো কোনো বাক্যের মধ্যে না, নয়, নেই যদি থাকে তাহলে সেই বাক্যটা ই বচন হয়। এল এফ দাও, ই বচন করে নাও। কোনো দেবতা নয় দানব, এটা ই বচন। তাহলে ই বচনের বুলীয় ভাষ্যটা কি হবে? লিখবে আমি প্রথমটার মতন, যেমন পূর্ণ বাক্যে লিখেছিলাম ওই রকম লিখবে। তাহলে কোনো দেবতা নয় দানব, এটা ই বচন, ই বচনের বুলীয় ভাষ্য দেওয়া আছে এস পি ইকুয়াল টু 0। বুলীয় ভাষ্য ঠিক এইরকম ভাবে তোমাদের করতে হবে। আমি আর একটা উদাহরণ নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো এরকম থাকতে পারে তোমাদের, কিছু কিছু ফুল লাল। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে কিছু কিছু, কোনো কোনো, অধিকাংশ, সাধারণত, প্রায়, প্রায় সব, শতকরা, কতিপয় ইত্যাদি ইত্যাদি শব্দগুলো যদি থাকে, বাক্যটা যদি হ্যাঁবাচক হয় সেটা অবশ্যই কিন্তু আই বচন হবে। তাহলে আই বচনের আকার অনুযায়ী আই বচনটা হবে কোনো কোনো ফুল হয় লাল, এটা নিঃসন্দেহে আই বচন হবে। তাহলে আই বচনের বুলীয় ভাষ্যটা কি হবে? এখানে লিখাই আছে তোমাদের, আই বচনের বুলীয় ভাষ্য হবে এস পি নট ইকুয়াল টু 0। তাহলে নিরপেক্ষ বচনগুলিকে বুলীয় ভাষ্য প্রকাশ করতে গেলে প্রথমে একটা বাক্য দেওয়া থাকবে, বচন করতে হবে, তারপরে সেই বচনের আমাদের বুলীয় ভাষ্য জানাই আছে, সেই বুলীয় ভাষ্যটা এখানে লিখে দিতে হবে। আর একটা আমি উদাহরণ দিই তোমাদের। কদাচিৎ মানুষ স্বার্থপর। এই বচনটা কোনো বাক্যে যদি কদাচিৎ, কিঞ্চিত, ক্বচিৎ, খুব কম, খুব অল্প এই জাতীয় শব্দ থাকে, আর বাক্যটা যদি হ্যাঁবাচক হয় তাহলে কিন্তু ও বচন হবে, আর যদি নাবাচক হয় তাহলে কিন্তু আই বচন হবে। এটা কিন্তু উল্টো, মাথায় রাখতে হবে এই নিয়মটা। তাহলে কদাচিৎ এই বাক্যটাতে না নেই মানে হ্যাঁবাচক, তার মানে এটা ও বচন হবে। এল এফ আকার অনুযায়ী কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, এটা ও বচন হয়ে যাবে। বুলীয় ভাষ্যটা ও বচনে নিশ্চয়ই তোমরা ডান দিকে বোর্ডে দেখতে পাচ্ছ, এস পি বার নট ইকুয়াল টু 0। প্রিয় স্টুডেন্ট আমার, নিরপেক্ষ বচন আমাদের 4টে, অর্থাৎ সেই বুলীয় ভাষ্য মানে অনুযায়ী নিরপেক্ষ যে 4খানা বচন, সেই 4খানা বচনকে কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তরিত করে বুলীয় ভাষ্য আমি প্রয়োগ করলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এবার নিরপেক্ষ বচনকে বুলীয় ভাষ্য করতে গেলে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ আরও কিছু গভীরতা প্রশ্নের মধ্যে কিছু থাকবে, সেই গভীরতা সম্পর্কে তোমাদের একটুকু জ্ঞান অর্জন করতে হবে। সেই ব্যাপারটা তোমাদের আমি এখানেই ক্লিয়ার করে দিচ্ছি, একটু দেখে নাও। যেমন ধরো কোনো বাক্যে, এটা 5 নম্বর প্রশ্ন তোমাদের লেখা থাকলো, অধিকাংশ মানুষ অশিক্ষিত। এই যে বাক্যটা লেখা আছে অধিকাংশ মানুষ অশিক্ষিত, এটা অধিকাংশ হ্যাঁবাচক মানে এটা আই বচন হবে। কোনো কোনো মানুষ হয় অশিক্ষিত। তাহলে কোনো কোনো মানুষ যদি অশিক্ষিত আই বচন হয়,
তাহলে আই বচনের বুলীয় ভাষ্যটা কি হবে? এসপি নট ইকুয়াল টু জিরো, এসপি নট ইকুয়াল টু জিরো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো প্রতিটা বচনে বা বাক্যে দুটো করে পদ থাকে, একটা হলো উদ্দেশ্য পদ, একটা হলো বিধেয় পদ। এই এসটা কিন্তু উদ্দেশ্য পদ মানে সাবজেক্ট, আর এই পিটা কিন্তু বিধেয় পদ মানে প্রেডিকেট। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের আগের দিন বলেছিলাম কি পরিপূরক শ্রেণী সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম, মানে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। তাহলে মূল শ্রেণী যদি শিক্ষিত হয়, তাহলে শিক্ষিতর পরিপূরক শ্রেণী হবে কিন্তু অশিক্ষিত। এখানে কিন্তু মানুষই আছে, এই পদটাতে মানুষের পরিপূরক শ্রেণী নেই, কিন্তু এখানে বিধেয় পদের শিক্ষিতের পরিপূরক শ্রেণী আছে। তাহলে শিক্ষিত যদি পি হয়, তাহলে আমি তোমাদের বলেছিলাম অশিক্ষিত মানে অ এর জন্য পির মাথাতে একটা বার নিতে হবে। রুলস অনুযায়ী আই বচনের বুলীয় ভাষ্য হবে এসপি নট ইকুয়াল টু জিরো। এবার কোনো বাক্যের মধ্যে বা কোনো বচনের মধ্যে কোনো পদ যদি পরিপূরক শ্রেণী হয়, তাহলে কিন্তু সেই পদ অনুযায়ী মানে সূত্রটা প্রয়োগ করার পর, বুলীয় ভাষ্য প্রয়োগ করার পর, সেই যে বচনটাতে আবার যে বচনের যে পদটাতে পরিপূরক শ্রেণী হবে, সেই পদটাতে কিন্তু আবার একটা বার হয়ে যাবে। এখানে শিক্ষিতটা পি যেহেতু নিয়েছি আমি, ওই জন্য অ আছে, ওই জন্য বার। এখানে কিন্তু নেই, ওই জন্য এখানে আমি বার নেব না। তাহলে অধিকাংশ মানুষ অশিক্ষিত, এই যে অশিক্ষিতটা আছে এখানে হাইফেন দিয়ে এটা আই বচন হয়ে গেল। আর আই বচনের বিলয় ভাষ্য এসপি নট ইকুয়াল টু জিরো, এসপি নট ইকুয়াল টু জিরো। আর যেহেতু শিক্ষিতর আগে অ মানে পির আগে অ আছে, ওই জন্য আমি এসপি নট ইকুয়াল টু জিরো এটা হয়ে গেল। এইটা তোমাদের গভীরতা মাথায় রাখ। আমাদের আরেকটা আমি উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাতেই সেম কোশ্চেনই থাকলো, প্রশ্ন থাকলো, কিন্তু এই অর পরে হাইফেনটা থাকলো না। তখন এর এলএফ বা বচনটা কি হবে? সেমই হবে, আই বচনই হবে। কোনো কোনো মানুষ হয় অশিক্ষিত, আই বচন। তাহলে আই বচনের বুলীয় ভাষ্য কি? তখন যেটা লিখেছিলাম এখন কি লিখছি আমি দেখো, আই বচনের বুলীয় ভাষ্য এসপি নট ইকুয়াল টু জিরো। যদি কোনো পদের বা শ্রেণীর আগে মানে অ হাইফেন দিয়ে সেই শ্রেণীটা শুরু হয়, তাহলে কিন্তু সেটা পরিপূরক শ্রেণী। আর যদি হাইফেন না থাকে, তাহলে আমি শ্রেণীটাকে কোনোদিনই পরিপূরক শ্রেণী ধরবো না। যেমন আগে হাইফেন ছিল, এটাকে আমি পরিপূরক শ্রেণী ধরেছিলাম, বার দিয়েছিলাম। এখানে কিন্তু হাইফেন নয়, এটা একটা টোটালই শ্রেণী, এটা কিন্তু পরিপূরক শ্রেণী নয়, ওই জন্য এখানে বার হবে না। এটা একটা মানে বুলীয় ভাষ্য যেটা এসপি বা নট ইকুয়াল টু জিরো, সেটাই থেকে যাবে। এরকমভাবে ধরো যদি তোমার অ হাইফেন দিয়ে সৎ থাকলো, এটা কিন্তু পরিপূরক শ্রেণী। কিন্তু যদি এরকম থাকে অসৎ, এটা কিন্তু পরিপূরক শ্রেণী নয়। হ্যাঁ, তাহলে অসৎকে আমি এসি ধরে নেব। আর যদি এই অর পরে হাইফেন দিয়ে সৎ থাকে, তাহলে কিন্তু এস বার ধরে নেব, এই হাইফেনের জন্য বার। আর একসঙ্গে যদি থাকে তো শুধু এস। আমি আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, তোমরা দেখো বুঝতে পারবে। এখানে এটা 6 নম্বর প্রশ্ন হবে মনে হয়। যেমন থাকবে প্রত্যেক ব্যবসায়ী অসৎ, অসৎ, তাহলে এটা কি হবে? এ বচন হবে। সকল ব্যবসায়ী হয় অসৎ, এটা এ বচন হবে। বুলীয় ভাষ্য এ বচনে বুঝতেই পারছো তোমরা। তাহলে কি বুলীয় ভাষ্য হবে? এস পি বার ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এইটা হলো এস, এইটা হলো পি। তাহলে এস পরিপূরক শ্রেণী নয়, কিন্তু পিটা পরিপূরক শ্রেণী। তাহলে এই যে বার, এটা কিন্তু আমি বুলীয় ভাষ্য অনুযায়ী সূত্র অনুযায়ী বার পেলাম। এবার বচনে আবার পরিপূরক শ্রেণী আছে পিতেই, তাহলে আর একটা বার হয়ে যাবে। তাহলে দুটো যদি বার হয়ে যায় তো বারে বারে কেটে যায়নি, শেষে দেখা যাবে এ বচনের বুলীয় ভাষ্য হলো এস পি বার, এস পি ইকুয়াল টু জিরো, মানে এইটা হলো তোমাদের।
প্রিয় স্টুডেন্ট আমার, এই বুলীয় ভাষ্যের ওপরে তোমাদের আরও বিস্তারিত ক্লাস আছে। আমি তোমাদের আজকে নিরপেক্ষ বচনকে বুলীয় ভাষ্য করে কিভাবে নিরপেক্ষ মানে বাক্যগুলোকে বচন করে সেগুলোকে কিভাবে বুলীয় ভাষ্যে প্রকাশ করা যায় আলোচনা করলাম। এখন তোমাদের যে পাঠ্য বইগুলো আছে বাজার চলতি বা তোমাদের সহায়িকাগুলো আছে, সেখান থেকে তোমাদের অনেক বাক্য নিতে হবে। নিশ্চয়ই বাক্যগুলোকে তোমরা বচনে রূপান্তরিত করে তারপরে তোমরা বুলীয় ভাষ্য করবে। তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় বুলীয় ভাষ্য করতে, তোমরা আমার ভিডিওর ওপরে আমার চ্যানেলে তোমরা কমেন্ট করবে। আমি যতটা পারবো চেষ্টা করব সেই প্রশ্নর বা সেই প্রবলেমগুলো সমাধান করার। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের শেয়ার করে আমার পাশে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী ভিডিওর সঙ্গে।